মরিতে চাহি না আমি, সুন্দরে ভুবনে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। জন্মিলে মরিতে হইবে, অমর কে কোথা কবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটা ওপেন করার জন্য। আজ আমরা আলোচনা করব বিশ্বকবি বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী কাব্যগ্রন্থের সোনার তরী কবিতা নিয়ে। সোনার তরী কবিতাটা হচ্ছে এই সোনার তরী কাব্যগ্রন্থের প্রথম কবিতা। এই কবিতাটা কবি রচনা করেছিলেন তখন হচ্ছে 1200, যখন রচনা শুরু করেছিলেন এই কাব্যগ্রন্থটা তখন বাংলা 1298 সাল। তো সেই 1298 সালে উনি আসলে জমিদারি তদারক করার জন্য এই পদ্মার পাড়ের বা পদ্মা পাড়ের মানুষ যারা ছিলেন, কৃষক ছিলেন, মাঝি ছিলেন, তাদের তিনি প্রত্যক্ষভাবে মানে অবলোকন করেছিলেন, প্রত্যক্ষভাবে তাদের জীবন জীবিকা সব কিছু তিনি দেখেছিলেন। তো সেখান থেকেই আসলে তার জীবন এবং আমাদের এই জগৎ বা আমাদের পৃথিবী সম্পর্কে এবং আমাদের জীবন সম্পর্কে তার গভীর মানে একটা ধারণা জন্মে। তো সেখান থেকেই তিনি এই সোনার তরী কাব্যগ্রন্থটা আসলে রচনা করেছিলেন। আর এই সোনার তরী কাব্যগ্রন্থের প্রথম কবিতা যেটা বললাম, যে প্রথম কবিতাই হচ্ছে সোনার তরী। আর এই সোনার তরী কবিতাটা রচনা হয়েছিল 1298 সালে। তারপরে সর্বশেষ যে কবিতা ছিল এই কাব্যগ্রন্থের, সেটা রচনাকাল হচ্ছে 1300 বাংলা 1300 বঙ্গাব্দে আর কি। তো এই 2 বছরে মানে তখন কবির বয়স ছিল মানে 30 থেকে 32-এর মধ্যে কিন্তু এই সোনার তরী কাব্যগ্রন্থটা রচিত হয়। আর এই সোনার তরী কাব্য গ্রন্থটা উনি উৎসর্গ করেছিলেন কবি ভ্রাতা দেবেন্দ্রনাথ সেনকে। তো সোনার তরী কবিতাটা হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা মানে কি, সেই কাব্যের নামও বা ওই কাব্যগ্রন্থের নামও হচ্ছে সোনার তরী এবং এই কবিতাটার নামও হচ্ছে সোনার তরী। আর এই সোনার তরী কবিতা সম্পর্কে বলা হয় যে যত বাংলা সাহিত্যে যত বিখ্যাত কবিতা আছে বা যত আলোচিত সমালোচিত বলো বা যে কবিতাটা নিয়ে যত বাদ প্রতিবাদ হয়েছিল, সেই কবিতাটা হচ্ছে সোনার তরী। মানে এই কবিতাটার দৃশ্যপটটা আমরা দেখলে আমরা একটু খেয়াল করি যে সহজ সরল সাদামাটা একটা নিটোল বর্ণনা, মানে এটাতে কোনো এই কবিতাটা পড়লে কারো মানে বুঝতে অসুবিধা হওয়ার কথা না, মানে এত সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা একটা কবিতা। কিন্তু এটার অন্তর্নিহিত যে অর্থ ছিল, যেটা ভাবার্থ মানে কবি যা বোঝাতে চেয়েছেন, এই রূপকের আশ্রয়ে উনি যেগুলো বোঝাতে চেয়েছেন, সেটা নিয়ে আসলে যত আলোচনা সমালোচনা। তো সেই আসলে কবি এখানে আসলে কি বোঝাতে চেয়েছিলেন সেই ব্যাখ্যাটা মানে নিয়ে যখন অনেক আলোচনা সমালোচনা, তখন কিন্তু কবির ভক্ত সমর্থকেরা বা যারা সমালোচক ছিল তারা কিন্তু কবির কাছে ধর্ণা দিয়েছিলেন। মানে কবি স্বয়ং কবি নিজে কি বলেন, এই কবিতাটার আসলে অর্থ কি, কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। তখন কবিগুরু যে কথাগুলো বলেছিলেন সেগুলো হচ্ছে, মহাকাল প্রবাহিত হইয়া চলিয়া যাইতেছে, মানুষ তাহার কাছে নিজের সমস্ত কৃতকর্ম কীর্তি সমর্পণ করিতেছে এবং মহাকাল সেই সমস্তই গ্রহণ করিয়া এক কাল হইতে অন্য কালে, এক দেশ হইতে অন্য দেশে বহন করিয়া লইয়া যাইতেছে, সেগুলো রক্ষা করিতেছে। কিন্তু যখন মানুষ মহাকালকে অনুরোধ করিল যে এখন আমারে লহ করুণা করে, তখন মানুষ নিজেই দেখিল ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। মহাকাল মানুষের কর্মকীর্তি বহন করিয়া লইয়া যায়, রক্ষা করে, কিন্তু স্বয়ং কীর্তিমান মানুষকে সে রক্ষা করিতে চায় না। হোমার, বাল্মীকি, ব্যাস, কালিদাস, শেক্সপিয়র, নেপোলিয়ন, আলেকজান্ডার, প্রতাপ সিংহ প্রভৃতির কীর্তি কথা মহাকাল বহন করিয়া লইয়া চলিতেছে, কিন্তু সেই সব কীর্তিমানদের রক্ষা করে নাই। যিনি প্রথম অগ্নি আবিষ্কার করিয়াছিলেন, বস্ত্রবয়নের তাঁত ইত্যাদি আবিষ্কার করিয়াছিলেন, তাহাদের নাম ইতিহাস রক্ষা করে নাই, কিন্তু তাহাদের কীর্তি মানব সভ্যতার ইতিহাসে অমর হইয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, কবিগুরুর যেই ব্যাখ্যাটা সেটা তোমরা নিজেরাই দেখলে যে কবি এখানে বোঝাতে চেয়েছেন, দেখো আমরা তো আমাদের এই সভ্যতাতে অনেক কিছুই অনেক আবিষ্কার নিয়েই তো আমাদের আজকের এই সভ্যতা গড়ে উঠেছে। মনে করো যিনি আগুনের ব্যবহার করেছিলেন বা আগুনের যিনি আবিষ্কারকর্তা, তার সেই আগুনের আবিষ্কার বা বিদ্যুতের আবিষ্কার বা এই যে তাঁত শিল্পের আবিষ্কার, সেগুলো কিন্তু এখনও আমরা আমাদের সভ্যতার কাজে লাগাচ্ছি। আমরা এখনও কিন্তু সেই সৃষ্টিগুলো, তাদের সেই আবিষ্কারগুলো এখনও আমরা প্রয়োগ করছি আমাদের এই সভ্যতাতে এসে। কিন্তু দেখো যিনি সেই উদ্ভাবনকর্তা ছিলেন, যিনি সেই শিল্প স্রষ্টা ছিলেন, সে কি আছে আমাদের মাঝে? সে আমাদের মাঝে নেই।
তাকে কিন্তু মহাকালের নিষ্ঠুর নিষ্ঠুর কালো গ্রাসের শিকার হতে হয়েছে। কিন্তু দেখো, একজন স্রষ্টা বা একজন সৃষ্টিকর্তা বা একজন উদ্ভাবনকর্তার কিন্তু সার্থকতা সেখানেই যে তার সৃষ্টি যেগুলো আছে সেই সৃষ্টির মাঝেই কিন্তু তিনি অমরত্ব লাভ করেন, বা সেই সৃষ্টির মাঝেই কিন্তু আমরা তাকে স্মরণ করি। মনে করো এখন আয়ুব বাচ্চু স্যার নেই, আয়ুব বাচ্চু স্যার মারা গেছেন, কিন্তু তার যে গানগুলো উনি গেয়েছেন, সেই গানগুলোর মাঝে কিন্তু তিনি এখনও কি আমাদের মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। সেই কথাটাই এই কবিতার ভাবার্থ, যে আমাদের আসলে সৃষ্টি কর্মগুলো, আমাদের সৃজনশীল কর্মগুলো, আমাদের যে ভালো ভালো কর্মগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের মহাকালের এই তরিতে ঠাঁই পাবে, কিন্তু আমরা কিন্তু সেখানে ঠাঁই পাবো না। আমাদের এক সময় কি এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এই নিষ্ঠুর কালো গ্রাসের শিকার হতে হবে। আমি তোমাদেরকে এই কবিতাটা ব্যাখ্যা করে এখন দেখাবো। তো তার আগে, ব্যাখ্যা করার আগে তোমাদেরকে এখানে কয়েকটা পয়েন্ট বলে রাখি, সেগুলো তোমরা একটু ভালোভাবে নোট করে রাখবে। এখানে যে কৃষক আছে, কৃষক দ্বারা কিন্তু কবিতা নিজেকে বা কোনো শিল্প স্রষ্টাকে, যিনি শিল্পের সৃষ্টি করেন, তাকে বুঝিয়েছেন। আর এই ছোট্ট যেই তার দ্বীপের মতো যেই জমিটুকু ছিল, সেই জমিটুকু হচ্ছে আমাদের পৃথিবী বা আমাদের এই সংসার ক্ষেত্র, আমাদের কর্মক্ষেত্র। আর সেই সোনার ধানগুলো যেগুলো ছিল, সেগুলো হচ্ছে আসলে আমাদের সৃজনশীল বা আমাদের সৃষ্টিশীল যে কর্মগুলো আছে সেগুলো। আর যে মাঝি ছিল আর মাঝির নৌকা, এটা আসলে মহাকালের প্রতীক। মহাকাল বলতে অনেকে অনেক কিছু বোঝে, মহাকাল আসলে শিবের আরেকটা নামও কিন্তু মহাকাল। কিন্তু এখানে মহাকাল অর্থ বোঝাচ্ছে যে কালের যেই প্রবাহমানতা, মানে সময়ের যে প্রবাহমানতা বা এই সময়ের যে নিরবচ্ছিন্নতা, সময় যে মানে চলতেই আছে, এটাই হচ্ছে আসলে মহাকাল। আর ইটারনিটি অফ টাইম বলে এটাকে ইংরেজিতে, মানে সময়ের যে প্রবাহমানতা, সেটাকে আসলে অ্যাকচুয়ালি বলছে মহাকাল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই কবিতাটা পড়া শুরু করি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। এখানে দেখো, গগনে মানে তো আকাশে, আর গরজে মানে কি গর্জন, মানে আকাশের গর্জন বা আকাশে যে বিদ্যুৎ চমকানোর সময় বা ওই যে বজ্রপাতের সময় যে কি বলে আওয়াজটা হয়, সেটাকেই বলছে যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা। যে টিপিক্যাল বর্ষাকাল আর কি, বর্ষাকালে আমরা দেখি যে যখন আমরা বজ্রপাতের শব্দ শুনি তখন বিদ্যুৎ চমকায়, সেটার কথাই বলছে এখানে, যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, খুব ভারী বর্ষা হচ্ছে আর কি। কুলে একা বসে আছি, নাহি ভরসা। তো এখানে ওই যে কৃষক তার কি ধানগুলো কেটে একা একটা ছোট্ট একটা কুলে, একটা দ্বীপের মতো একটা ছোট্ট তার জমি, সেখানে সে একা বসে আছে, নাহি ভরসা, ভরসা পাচ্ছেন না উনি। চারিপাশে অথই পানি, মানে পানিতে ছেয়ে গেছে চারিপাশটা। উনি অত্যন্ত মানে ভয়ে আছেন, বা উনি উদ্বিগ্নতা বা উৎকণ্ঠা নিয়ে উনি ওখানে বসে আছেন, একা আছেন। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, রাশি রাশি ভাড়া ভাড়া। এখানে দেখো, আমরা দ্বিরুক্ত শব্দ প্রয়োগ করি না। যে মনে করো আমি যদি বলি টাকা, তাহলে তো শুধু টাকা বুঝালো, কিন্তু আমি যদি বলি কারি কারি টাকা, মানে অঢেল টাকা। আবার দেখো, আমি যদি বলি গোলাপ, তাহলে হয়তো একটা গোলাপ বোঝালো, কিন্তু আমি যদি বলি লাল লাল গোলাপ, তার মানে কিন্তু দেখো গোলাপের মানে আতিশয্য বোঝাচ্ছে যে অনেক বেশি গোলাপ। সেমভাবে সন্দেশ, হাঁড়ি হাঁড়ি সন্দেশ, মানে অনেক সন্দেশ আর কি। হ্যাঁ, সেমভাবে এখানে রাশি রাশি, আমি যদি শুধু ধান বলতাম তাহলে হয়তো অল্প ধান বোঝাতো, কিন্তু রাশি রাশি ধান, অঢেল ধান। রাশি রাশি ভাড়া ভাড়া, এবং ভাড়া হচ্ছে ধান রাখার পাত্র। ওই যে আমি বললাম হাঁড়ি হাঁড়ি সন্দেশ, মানে অনেক সন্দেশ। সেমভাবে ভাড়া ভাড়া, মানে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ, যে অনেক অনেক বেশি ধান আর কি। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। সারা, এই শেষে যে সারা আছে, এই সারা মানে হচ্ছে সাঙ্গ করা বা শেষ করা। তো তার ধান কাটা আর কি শেষ হলো, অনেক অঢেল ধান তিনি কাটলো। এখানে ধান দ্বারা কিন্তু বোঝাচ্ছে যে আমরা যে আমাদের সৃষ্ট কর্মগুলো, আমরা আমাদের যে সৃজনশীল কর্মগুলো, সেগুলো এখানে কিন্তু ধান দিয়ে মানে প্রকাশ করা হচ্ছে। মানে ধান বলতে এখানে আমাদের সৃজনশীল কর্ম বা সৃষ্টিশীল কর্মগুলোকে বোঝাচ্ছেন। ভরা নদী ক্ষুরো ধরা, খর পরশা। দেখো, ভরা নদী ক্ষুরোধারা, এই যে নদীটা তো ভরে গেছে, বর্ষার প্লাবনে ভরে গেছে, আর তার পানিগুলো, তার পানির যে স্রোতগুলো হচ্ছে সেগুলো খুরের মতো ধারালো। আর খর পরশা, এই যে বর্ষাগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে কিন্তু ধারালো বর্ষার মতো হয়ে মানে বৃষ্টির পানি পড়ছে, এরকম বোঝাচ্ছে। আর খুরের মতো কি স্রোত প্রবাহিত হচ্ছে। তাই উনি বলছে ভরা নদী, নদী মানে উপচে পড়েছে, মানে পানিতে ভয়াবহ বন্যা হয়ে গেছে, এরকম অবস্থা। যে বর্ষার প্লাবনের কারণে আমরা অনেক সময় দেখি না যে বন্যা হয়ে যায়, সেরকম এই কথাটাই উনি বলছেন, যে ভরা নদী ক্ষুরো ধরা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তো উনি ধান কাটতে কাটতে আর কি বর্ষা আসছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা।
দেখো একখানি ছোট ক্ষেত, আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে কৃষক হচ্ছে এখানে শিল্পস্রষ্টা বা কৃষক এখানে শিল্পী, যিনি মানে সৃজনশীল কর্ম উনি সৃষ্টি করেন। আর এই ছোট ক্ষেত, ছোট ক্ষেতটা হচ্ছে আমাদের সংসার ক্ষেত্র। দেখো আমরাও কিন্তু একেলা মানে একাই কিন্তু আমরা সংসার ক্ষেত্রটা আমরা একা একা ত্যাগ করব, আমরা কিন্তু কাউকে সাথে নিয়ে এই সংসার ক্ষেত্রটা ত্যাগ করব না। হ্যাঁ, প্রত্যেকের সময় যখন মৃত্যুর সময় হবে প্রত্যেকে কি করবে, মারা যাবেন তাদের নিজেদের সময়। আমি যখন মারা যাব তখন কি আমি বলতে পারবো যে সাথে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে যাই, ভাই বোনকে নিয়ে যাই, একা মরবো কেন? দেখো যার যখন মৃত্যুর সময় সে তখন মৃত্যুবরণ করবে। তো এখানে বলছে যে একখানি ছোট ক্ষেত, তো তার যেই এই ছোট্ট ক্ষেতটা ছিল, তার যে কর্মক্ষেত্র ছিল, সেখান থেকে উনি একলাই কিন্তু চলে যাচ্ছেন, মানে তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বাঁকা জল এখানে কালো স্রোতের প্রতীক। বাঁকা জলটা হচ্ছে মনে করো যেখানে প্রতিকূলতা নির্দেশ করছে, যে একটা প্রতিকূল পরিবেশে উনি একা আর চারিদিক থেকে বিপদ ধেয়ে আসছে। হ্যাঁ, আমরা যখন মৃত্যুমুখে পতিত হব তখন আমাদের সব কিছুই মনে হবে যে হ্যাঁ আমাদের সব কিছু হয়তো নিস্তেজ হয়ে যাচ্ছে, এরকম একটা নিঃসঙ্গতা বা অসহায়ত্ব বলতে পারো, বা এখানে একটা কি প্রতিকূলতা তাকে চারিদিক থেকে কি করেছে, তার তার চারিদিকে ধেয়ে আসছে, যে খড়ের মানে ওই খুরের মতো ধারালো যেই স্রোতের কথা বললাম, আর ওই ধারালো বর্ষার মতো যে বৃষ্টিপাত হচ্ছে, সেগুলো যেন তার চারিপাশ থেকে ধেয়ে আসছে, মানে চারিপাশ থেকে তাকে যেন ঘিরে ফেলেছে, বেষ্টন করে রেখেছে। এই কথাটা বলছে যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, ছোট ক্ষেতটা আমাদের সংসার ক্ষেত্র, এবং এই সংসার ক্ষেত্র থেকে আমরা কিন্তু একেলাই যাব, কাউকে সাথে নিয়ে যাব না, যার মৃত্যুর সময় আমরা একলাই যাব আর কি। আর চারিদিক থেকে তখন আমাদের মনে হবে যে বাঁকা জলের মতো, এই কালো স্রোতের প্রতীক যে বাঁকা জল, সেগুলো মনে হবে আমাদের দিকে যেন ধেয়ে আসছে, আমাদের চারিদিক থেকে যেন আমাদেরকে বেষ্টন করে রাখবে, এরকম। তো কৃষকের ক্ষেত্রে এরকম ব্যাপারটা। তো তারপরে দেখাচ্ছে, দেখো যে পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। পরপারে মানে উনি যে দ্বীপে বসে আছেন তার ওই পারের অংশটুকু তার কাছে মনে হচ্ছে তরু ছায়া মসি মাখা। এটার অর্থটা কীরকম দেখো, যখন আমরা কোনো একটা গাছের ছায়ায় দাঁড়াই, গাছের ছায়ায় দাঁড়ালে দেখবে যে ফর্সা মানুষও যদি গাছের ছায়ায় দাঁড়ায়, তার কি চোখে মুখে একটা কি হবে, কালো একটা আস্তরণ পড়বে, ছায়া একটা যে ছায়া যে পড়ে আমাদের শরীরে। তো এই যে গাছের নিচে দাঁড়ালে, তো এরকম মনে হচ্ছে তার ওই পারে যে গ্রামটা ছিল সেটাকে মনে হচ্ছে তরু ছায়া মসি মাখা। তরু ছায়া, তরু হচ্ছে গাছ, গাছের মতো একটা ছায়া যেন ওই গ্রামটাতে কি করেছে, পড়ে গেছে। তার ওই পারের গ্রামটাও ভালোভাবে দেখা যাচ্ছে না, গাছের মতো একটা ছায়াতে কি সেই গ্রামটাকে যেন ঘিরে ফেলেছে বা বেষ্টন করে ফেলেছে, একবারে মেঘে ঢাকা, গ্রামখানি মেঘে ঢাকা হয়ে গেছে এরকম। আর প্রভাত বেলা, সকালবেলাতেই এরকম একটা অবস্থা হয়ে গেছে। এই টিপিক্যাল বর্ষা, আমরা যেই সাধারণ যে আমরা আমাদের বর্ষা প্রকৃতির যে রূপটা আমরা দেখি, যে সেখানে কি হয়, মুহূর্তে যখন কড়া দুপুর থাকে, খুব প্রখর সূর্য থাকে, হঠাৎ করে যখন ঘন ঝড় শুরু হলো বা ঘন বৃষ্টি শুরু হলো, তখন আমরা দেখি হঠাৎ করে চারিপাশ অন্ধকার হয়ে গেছে, মনে হয় একবারে সন্ধ্যা হয়ে গেছে। তো এরকম একটা ছায়ার মতো আস্তরণ পড়েছে, এরকম বোঝাচ্ছে আর কি, যে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এখানে আসলে এরকমও ব্যাখ্যাটা বলা যায় যে মনে করো যে তার যেই বিপদ বা তার যেই এখানে তার চারিপাশে যেই অসহায়ত্ব বা তার যেই উদ্বিগ্নতা তার নিজের জীবন নিয়ে, যে চারিপাশ থেকে বাঁকা জল খেলা করছে বা তার মানে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তিনি এটাও বলা যায় এখানে যে তার বেদনায়, তার দুঃখে, তার কষ্টে কিন্তু ওই পাশের গ্রামটা মেঘে ঢাকা পড়ে গেছে বা মেঘের মতো কালো বিষাদ করুণ হয়ে গেছে, এরকম এই কথাটা বলা যায়। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, আবারও বলছে দেখো একেলা, মানে একেলা তার নিঃসঙ্গতা বা তার নিঃসঙ্গ অবস্থা প্রকাশ করছে আর কি। তারপরে দেখো বলছে গান গেয়ে তরিবে কে আসে পরে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তো এমন সময় উনি দেখতে পান, উনি তো উৎকণ্ঠা উদ্বিগ্নতা নিয়ে ওই দ্বীপে ছিল, এমন সময় দেখছেন যে ওই পার থেকে কে যেন গান গেয়ে তরিবে আসছে। তো এটা দেখে তার মনে কিছুটা আশার সঞ্চয় হয়েছে, মানে আশার সঞ্চার হয়েছে আর কি, যে হ্যাঁ আমার হয়তো এই সৃষ্ট সোনার ধানগুলো বা আমার এই ফসলগুলো হয়তো নষ্ট হয়ে যাবে না এই প্লাবনের পানিতে বা এই বন্যার পানিতে, হয়তো বা ওনার তরিতে এই আমার সৃষ্ট কর্মগুলো বা এই আমার এই সোনার ধানগুলো কিন্তু সেখানে স্থান পাবে।
তো তারপর কি বলছে দেখো, ভরা ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। তো এখানে যে জিনিসটা দেখো, উনি তো এক্সপেক্ট করছে, উনি তো আশা করছে যে আমার সৃষ্ট কর্ম সোনার ধানগুলো হয়তো ওই তরিতে বা ওই নৌকায় কিন্তু কি স্থান পাবে, কিন্তু সেই নৌকার যে মাঝি এবং তার নৌকা কোনো দিকেই চাচ্ছে না, সেটা ভরা পাল নিয়ে কি হচ্ছে, একদিকে চলে যাচ্ছে আর ঢেউগুলো নিরুপায়ের মতো দুই ধারে ভাঙছে। তো এখানে দেখো, এখানে যে নৌকাটা ছিল, ওই কৃষকের কথা কি বললাম, আর ওই ক্ষেতের কথা তো আগেই বললাম। কৃষক হচ্ছে এখানে কবি নিজে বা শিল্প স্রষ্টা, যিনি শিল্পের সৃষ্টি করেন। আর ক্ষেত বলেছিলাম কি সংসার ক্ষেত্র বা আমাদের এই কর্মক্ষেত্র। আর এই যে নৌকা ছিল, এটা হচ্ছে মহাকালের প্রতীক। এই মহাকালের প্রতীক, এই সময়ের যেই প্রবাহমানতা, এটা হচ্ছে নির্মোহ এবং মহাকালের প্রতীক। এটা কারো ডাকে কোনো সাড়া নেই বা কোনো শব্দ নেই, সে শুধু কি একদিকে ধাবমান হয়ে চলে যাচ্ছে, কৃষকের ডাকে কোনো সাড়া দিচ্ছে না আর কি। কৃষকের মানে যেই আশাটা ছিল যে হ্যাঁ সে হয়তো আমাকে স্থান দেবে, আমার সৃষ্ট কর্মগুলোকে স্থান দেবে, কিন্তু তার সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সে তার নিজের মতো করে একদিকে চলে যাচ্ছে। তারপরে তবু এখানে উনি বলছে দেখো যে দেখে যেন মনে হয় চিনি ও হারে। তো এই মহাকালের প্রতীক যেই তরি আছে, সেই তরিকে এখানে আসলে কার, ওই কবির আসলে চেনা চেনা মনে হচ্ছে বা কৃষকের চেনা চেনা মনে হচ্ছে। তারপরে উনি ওনাকে ডাক দিয়েছেন, দেখো পরের লাইনগুলোতে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। তো তারপর উনি ওনাকে মানে ওই কৃষক আর কি ওই মাঝিকে জোরে ডাক দেয় আর কি, যে ওগো তুমি কোথায় যাচ্ছ কোন বিদেশে, তুমি যেই দেশে যাও যেখানে যাও, বারেক ভিড়াও তরি। তরি মানে নৌকা, আর বারেক মানে হচ্ছে একবার। তো তুমি একবার তোমার তরিটা ভেরাও মানে নিয়ে আসো, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, আমি যেই কুলে আছি আমার ছোট্ট এই ক্ষেতটাতে তুমি তোমার নৌকাটা একবার নিয়ে এসো। এটা তাকে তার অনুরোধ করলো। সেই মহাকালের প্রতীক বা নির্মোহ সেই যেই ছিল, যেই সোনার তরী ছিল, সেই সোনার তরীকে সেই কৃষক রূপী যেই কবি আছে, তিনি তাকে আহ্বান করছেন যে তুমি যা খুশি করো, যাকে খুশি দাও, তুমি শুধু আমার এই সোনার ধানগুলো নিয়ে যাও, তারপর তুমি যা খুশি করো করো, তাতে আপত্তি নেই, কিন্তু তুমি শুধু আমার এই সোনার ধানগুলো ক্ষণিক এসে, কিছুটা সময় এসে তুমি শুধু এগুলো নিয়ে যাও। তারপরে দেখো বলছে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। তুমি কিছুটা সময় এই হেসে খেলেই আমার এই জিনিসগুলো নিয়ে যাও, তোমার তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি এগুলো যাকে খুশি, যারে খুশি বা যেখানে খুশি, যেই দেশে খুশি তুমি সেগুলো দিয়ে দিতে পারো, কিন্তু তুমি এগুলো কিছুটা সময় এসে তুমি এগুলো নিয়ে যাও। আমারই সোনার ধান কুলেতে এসে, তো আমার এই কুলে এসে, আমার এই দ্বীপে এসে, আমার এই ছোট্ট ক্ষেতটাতে এসে তুমি সেগুলো নিয়ে যাও। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। তো এখানে বলছে দেখো, উনাকে বলছে যে তুমি তারপর উনি যখন ওই মাঝি যখন এসেছে তার খেতে, তখন উনি বলছে যে তুমি যত চাও তত নাও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। তো উনি যখন আসে আর কি, ওই মাঝি যখন আসে, তখন উনি ওনাকে অনুরোধ করে যে তুমি যত চাও তত লাও, সবই তরণী পরে, তরণীর উপরে তুমি নিয়ে নাও, আর আছে আর নাই দিয়েছি ভরে। এরকম সব কিছু দিতে দিতে একসময় কি তার সবগুলো কি সোনার ধান যেই ছিল, তার যে ফসল ছিল, সৃষ্ট কর্ম ছিল, সেগুলো উনি সবগুলোই সেই নৌকায় উঠিয়ে দেন। তারপরে লাইনগুলো দেখো, আর আছে আর নাই দিয়েছি ভরে, মানে সবগুলোই উনি দিয়ে দিয়েছেন। এটো কাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। তো এতকাল নদী কূলে মানে ওই তার ওই জমিটাতে আর কি, যাহা লয়ে ছিনু ভুলে। দেখো আমরা বিভিন্ন কিছু সৃষ্টি করি, আমরা এই সংসার ক্ষেত্রে আছি বা এই কর্মক্ষেত্রে আছি, আমরা কিন্তু আমাদের মৃত্যুর কথাটা ভুলেই আছি। আমরা জানি না যে আমাদের কখন মৃত্যু চলে আসবে বা আমরা কখন আমাদের এই জীবনের অবসান হবে, কিন্তু তবু সবাই কিন্তু আমাদের এই মৃত্যুর কথাটা ভুলে থাকি। তো সেই কথাটা এখানে বলছে যে এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, আমরা এই আমাদের কর্মগুলো নিয়ে, আমাদের এই সৃষ্টিগুলো নিয়ে কিন্তু আমরা মৃত্যুর কথাটা ভুলেই থাকি। তারপর সব কিছুই কিন্তু আমাদের একসময় সমর্পণ করে এই পৃথিবীতে রেখেই চলে যেতে হবে। তাই বলছে যে সকলে দিলাম তুলে। কবিও এখানে সব কিছুই ওই মহাকালরূপী যেই তরী ছিল এবং সেই মাঝি ছিল, সেখানে কিন্তু তিনি সব কিছু তুলে দিয়েছেন থরে বিথরে। থরে বিথরে মানে উনি স্তরে স্তরে করে তুলে দিয়েছেন, স্তরে স্তরে সাজিয়ে তুলে দিয়েছেন আর কি। এখন আমার এ লহ করুণা করে। তো উনি এবার রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন যে আমার সব কিছুই তো যা ছিল সবই তো আমি তুলে দিয়েছি, এখন আমাকেও করুণা করে নাও। হ্যাঁ, আমাকেও করুণা করে তোমার ওই তরিতে স্থান দাও, মহাকালের প্রতীকরূপী যেই তরি আছে সেখানে আমাকেও স্থান দাও।
কিন্তু তার পরক্ষণেই কি বলছে দেখো, যে ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। তো এখানে দেখো, এখানে বলছে পরক্ষণে আবার উনি নিজেই দেখছেন যে না, ঠাই নাই, উনি ওখানে আশ্রয় চাচ্ছেন, কিন্তু উনি নিজেই দেখছেন যে না, ওখানে আমার সোনার ধান যেগুলো ছিল সেগুলোতেই সেটা পরিপূর্ণ হয়ে গেছে, আমার আর সেখানে স্থান সংকুলান হবে না, আমি আর এখানে যেতে পারবো না। তো তাই এই কথাটা বলছে যে ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। তা কৃষকের সেখানে আর কোনো স্থান হবে না। এখানে দেখো মহাকাল কিন্তু তার সৃষ্টিশীল কর্মগুলো সেগুলোকে কিন্তু মহাকালরূপী যেই তরি ছিল সেটা নিয়ে নিল, কিন্তু সেখানে যেই সোনার ধানের যিনি স্রষ্টা, মানে শিল্পস্রষ্টা কবি বা এখানে শিল্পস্রষ্টা, তার কিন্তু কোনো স্থান হলো না। সেমভাবে এই মহাকালের তরিতে অনেক জ্ঞানী মানুষ, অনেক গুণী মানুষের কিন্তু স্থান হবে না, কিন্তু তাদের যেই কর্মগুলো সেগুলোর কিন্তু স্থান হবে। তো এই লাইনটার ব্যাখ্যা অনেক ব্যক্তিবর্গ অনেকভাবে এইটার ব্যাখ্যা করেছেন। আরেকটা ব্যাখ্যা পাওয়া যায় এটা, যে এখানে বলছে দেখো, যিনি কৃষক থাকেন উনি কিন্তু সারা দিন তার শ্রম বিচ্ছিন্নতা হয় না কখনো, কিন্তু মানে সব সময় উনি শ্রমের মধ্যে থাকেন, কষ্ট করে তার এই ফসল ফলান। কিন্তু সেই ফসলগুলো তিনি কি, যখন ফসল কেটে যখন সেই ফসলগুলো সংগ্রহ করেন, সেই ফসলগুলো কিন্তু একসময় মহাজন এসে বা যারা মালিক আছেন তারা কিন্তু একসময় এসে নিয়ে যায়। মানে তার কিন্তু তার যেই ছিল ফসল থেকে কিন্তু তার বিচ্ছিন্নতা ঘটে। কিন্তু এখানে দেখো বিচ্ছিন্নতা ঘটে, কিন্তু তারা কিন্তু এসে তার ফসলগুলো নিয়ে গেল, কিন্তু তার যখন ওই বললো, শ্রমিক বলল যে না, আমাকেও নাও, কিন্তু মহাজনরা কিন্তু শ্রমিককে বা তার শ্রমকে মূল্যায়ন করলো, তার শ্রমের যে সৃষ্ট ফসল ছিল সেটার অনেক মূল্যায়ন করলেও কিন্তু সেই শ্রমিককে কিন্তু তারা মূল্যায়ন করলো না, সেই মহাজনরা কিন্তু তার সৃষ্ট ফসলগুলোই নিয়ে চলে গেল। এরকমও ব্যাখ্যা দেওয়া যায় এটার, কিন্তু এখানে না, এই ব্যাখ্যাটা না বলে আমরা বলবো যে কি, মহাকালের তরিতে বা মহাকালরূপী যেই তরি আছে, সেই তরিতে আমাদের মহৎ যেই কর্মগুলো আছে, আমাদের যেই সৃজনশীল কর্মগুলো আছে সেগুলো কিন্তু স্থান পেলেও আমাদের নিজেদের বা আমাদের ব্যক্তির সত্তার কিন্তু সেখানে বা ব্যক্তি মানুষের সেখানে কোনো স্থান হয় না, কিন্তু তার সৃষ্ট কর্মগুলো কিন্তু স্থান হয়। আমরা সেই কথাটাই কিন্তু এই ব্যাখ্যায় বলবো। তো যাই হোক, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া যায় এবং বিভিন্ন জন ব্যাখ্যাও দিয়েছে কিন্তু এই কবিতাটা সম্পর্কে। তো সবগুলো ব্যাখ্যা আসলে অনেকটা ভিন্ন ভিন্ন, কিছুটা সিমিলারিটিও আছে, কিন্তু সবগুলো ব্যাখ্যা আসলে কোনো ব্যাখ্যা কিন্তু ফেলে দেওয়া যাবে না এরকমও না, আবার কোনো একটা ব্যাখ্যাকে কিন্তু মানে সর্বজন স্বীকৃত হিসেবে কিন্তু ওটাকে গ্রহণ করেও নেওয়া যাবে না। সবগুলো ব্যাখ্যারই কিছুটা যুক্তি আছে, আবার সবগুলো ব্যাখ্যারই কিছুটা আবার আছে, যে সমালোচনাও আছে, যে না, এটা না হয়ে এটা হওয়া উচিত ছিল। তো তারপরের লাইনটা এখানে দেখো, যে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ে। তো এখানে দেখো, শ্রাবণ গগন ঘুরে ঘন মেঘ ঘুরে ফিরে, তার যে কন্ডিশন, তার যে নিঃসঙ্গতা বা তার যে অপূর্ণতার বেদনা নিয়ে উনি যে পড়ে রইলেন, এটা দেখে যেন শ্রাবণের যেই মেঘ ছিল, ঘন মেঘ ছিল, সেগুলোও যেন সমবেদনায় ব্যথিত হয়ে সেগুলোও যেন আকাশে ঘুরতে শুরু করলো, এরকমটা বোঝাচ্ছে এই চরণটা দ্বারা। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, তার আগে বলছে রহিনু পরি, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তার যে সৃজনশীল কর্ম ছিল, তার যে সৃষ্টিশীল কর্ম ছিল, তার যেই সুন্দর কর্মগুলো ছিল, সেই সবগুলোই সোনার তরীতে ঠাঁই পেল, মানে সবগুলোই সোনার তরীতে, মানে মহাকালের প্রতীকরূপী যেই তরী ছিল সেখানে ঠাঁই পেল, কিন্তু ব্যক্তি কবি বা যেই শিল্পী ছিল তার বা শিল্পস্রষ্টা যিনি ছিল তার কিন্তু এখানে কোনো স্থান হলো না। এভাবে নিঃসঙ্গতা আর অপূর্ণতার বেদনা আর অনিবার্য একটা মৃত্যুর প্রতীক্ষা নিয়ে তিনি কিন্তু ওখানে ঠায় দাঁড়িয়ে থাকলেন, তার অস্তিত্ব বিলীয়মান হয়ে যাবে এরকম একটা পরিস্থিতিতে। তো এখানেও তার যে শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এখানে তার নিঃসঙ্গতা বা তার অসহায়ত্ব বা তার কি অচল অবস্থা প্রকাশ পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটা আশা করি তোমরা ভালোভাবে বুঝলে। আসলে আমাদের প্রত্যেকের জীবনটাই কিন্তু নশ্বর, আমরা কিন্তু আজীবন থেকে যাব না, যেটা আগেও বললাম। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই কবিতাটা তোমরা বুঝলে আশা করি। এই কবিতাটা একটা রূপক কবিতা। দেখো, কৃষক এবং তার সৃষ্ট ধান এবং যেই মাঝি এবং তার সোনার তরী, এগুলোর চিত্রকল্পের মাধ্যমে আসলে কবি এখানে ব্যাখ্যা করেছেন যে আমাদের এই নশ্বর জীবনটা আসলেই তো একসময় কি ধ্বংস হয়ে যাবে বা একসময় বিলীন হয়ে যাবে, কিন্তু আমাদের সৃজনশীল কর্ম, আমাদের সৃষ্টিশীল কর্মগুলো, আমাদের যে সুন্দর সুন্দর কর্মগুলো আছে সেগুলো কিন্তু এই পৃথিবীর বুকে আজীবন থাকবে এবং সেগুলোর মাঝেই আমরা
বেঁচে থাকবো, এবং এটাতেই কিন্তু একজন স্রষ্টা বা একজন শিল্প স্রষ্টা বা কবি নিজেই এখানে কৃষকের মাঝে তার নিজেকে মানে প্রতিকায়িত করেছেন বা রূপকায়িত করেছেন। তো এই তার সার্থকতা কিন্তু এখানেই যে তার সৃষ্টিগুলো টিকে আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।